আজকে আমরা শিক্ষার্থীরা আলোচনা করব বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে। তো এই যে শব্দকে যে আমরা বলে থাকি, এই শব্দের আমরা বিভিন্ন প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ শব্দকে আমরা বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। ওকে, সেই ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা শব্দকে আমরা গঠনগতভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শব্দকে গঠনগতভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শব্দকে গঠনগতভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, মৌলিক শব্দ। ফার্স্ট অফ অল এক কি শব্দ? মৌলিক শব্দ। ওকে, সো আসেন মৌলিক শব্দ। এই মৌলিক শব্দটা কি? মৌলিক শব্দ হচ্ছে যেই শব্দটাকে আপনি ভাঙতে পারবেন না, যে শব্দটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আমরা ক্লাস ডিলিট করি না। আচ্ছা, এখন দেখেন তো গঠনগতভাবে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক শব্দ, এন্ড দুই নাম্বার আরেকটা কি যৌগিক শব্দ না, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। কি শব্দ? সাধিত শব্দ। ওকে, সো খেয়াল করে দেখেন, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এখন ভাইয়া খেয়াল করে দেখেন তো মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যেই শব্দটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না সেটাকে বলা হয়, সেটা হচ্ছে মৌলিক শব্দ, মানে যে শব্দটাকে আর বিশ্লেষণ করা যায় না। সাধিত শব্দ মানে কি? যেই শব্দটাকে বিশ্লেষণ করা যায় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সাধিত শব্দ। এখন আমরা একটু খেয়াল করে দেখি এই মৌলিক শব্দ কি। যেমন ভালো করে খেয়াল করে দেখি, আমি যদি বলি পা, এই পা শব্দটাকে কি আমি কি বিশ্লেষণ করতে পারবো? না, এটাকে কিন্তু কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না। আচ্ছা, এরপর আমি যদি বলি চোখ, এই চোখ শব্দটাকে আমি কিন্তু কোনোভাবে বিশ্লেষণ করতে পারবো না, এই জন্য এটাকে বলা এটা হচ্ছে কি মৌলিক শব্দ। এটাকে বলে কি? এটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন আমি যদি বলি নাক, এটাকে কিন্তু কোনোভাবে বিশ্লেষণ করতে পারবো না। আমি যদি বলি গোলাপ, এটাকে কিন্তু কোনোভাবে আমি বিশ্লেষণ করতে পারবো না। এখন গোলাপ শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে অনেকে বলবে ভাইয়া গো যোগ লাভ। দেখো ভাইয়া, গো এর কোনো অর্থ নাই, লাভের কোনো অর্থ নাই। হ্যাঁ, গো মানে গরুকে বুঝায়, কিন্তু এখানে তো আসলে গোলাপের সাথে গরুর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে ভাই, আপনার কোনো ক্লাস সিক্রেট গুগল ড্রাইভে ক্লাসগুলো রেখে দিলে ভালো হতো না, এইগুলোর কোনো ইয়ে নাই, এখানে ক্লাস থাকে, এখান থেকেই দেখবেন। আচ্ছা ঠিক আছে, এবার আসেন তাহলে মৌলিক শব্দ মানে কি? যেই শব্দটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না বা যেই শব্দটাকে আপনি বিভাজন করতে পারবেন না সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর যেই শব্দ সাধিত শব্দ, মানে আগে কনসেপ্টটা বুঝেন। সাধিত শব্দ মানে হচ্ছে যেই শব্দ প্রত্যয়ের মধ্য দিয়ে সাধিত হবে, সমাসের মধ্য দিয়ে সাধিত হবে, সন্ধির মধ্য দিয়ে সাধিত হবে, অর্থাৎ যেই শব্দকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। একটা হচ্ছে এটা হয় সমাস নিষ্পন্ন হবে, নাহলে প্রত্যয় নিষ্পন্ন হবে, নাহলে সন্ধি নিষ্পন্ন হবে, মানে কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে হবে। আর এগুলো কোনো মাধ্যম নাই। যেমন চোখ, এটা কি সন্ধি সাধিত, সমাস সাধিত? না। তো সোজা বাংলা বলো মৌলিক শব্দকে বিভাজন করা যায় না। সাধিত শব্দকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। সাধিত শব্দকে কি করতে পারবেন বলেন? বিশ্লেষণ করতে পারবেন। আচ্ছা, এইবার দেখেন আমরা একটু দেখি। যেমন দেখেন চাঁদমুখ, এখন দেখেন তো এই চাঁদমুখ, দেখেন চাঁদমুখ, এটা কি আপনি বিশ্লেষণ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই এটা পারেন, কারণ চাঁদ একটা, মুখ একটা, তার মানে দেখেন এটাকে আপনি বিভাজন করতে পারছেন, এটাকে আপনি বিভাজন করতে পারতেছেন। ওকে, আচ্ছা যেমন দেখেন আমি লিখলাম দম্পতি, এটাকে আপনি বিভাজন করতে পারতেছেন। দম্পতি বলেন তো এটা কি? দম্পতি মানে কি? জায়া অপতি। তাহলে দেখেন এটার ব্যাস বাক্যটা কি? জায়া অপতি, তার মানে এটাকে আপনি বিভাজন করতে পারতেছেন। আচ্ছা, এরপর দেখেন আমি লিখলাম বিদ্যালয়, তাহলে খেয়াল করে দেখেন তো বিদ্যালয়, এটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন? বিদ্যা যোগালয়, ইজিলি আপনি বিশ্লেষণ করতে পারতেছেন। চলন্ত, এটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন? হ্যাঁ, চল যোগান্ত। তাহলে যেটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন, যেটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন সেটা কি? সেটা হচ্ছে আমাদের সাধিত শব্দ। আর যেটাকে বিশ্লেষণ করতে পারবেন না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এইবার আমাকে একটু বলেন তো যে মৌলিক শব্দ আর সাধিত শব্দ, এই দুটো পয়েন্ট, এই দুটো কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার কিনা? এক মৌলিক শব্দ, এক মৌলিক শব্দ। ওকে, দুই সাধিত শব্দ। এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। সো মৌলিক শব্দ আর সাধিত শব্দ, এই দুটো কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে গঠন অনুসারে শব্দের দুই প্রকার ক্লিয়ার কিনা? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, গুড, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ফাইন। এইবার আসেন অর্থ অনুসারে শব্দকে আমরা তিন ভাগে বিভাজন করি। খুব গুরুত্বপূর্ণ কথা, অর্থ অনুসারে আমরা শব্দকে তিন ভাগে বিশ্লেষণ করি। অর্থ অনুসারে, কি অনুসারে? অর্থ অনুসারে আমরা শব্দকে তিন ভাগে বিশ্লেষণ করতে পারি। অর্থ অনুসারে আমরা শব্দকে কি করতে পারি বলেন? তিন ভাগে বিশ্লেষণ করতে পারি। এক, কি? খেয়াল করে দেখেন। এক, প্রথমত যৌগিক শব্দ। কি শব্দ? যৌগিক শব্দ। ওকে, দুই রূঢ় শব্দ, এইটার আরও একটা নাম হচ্ছে রূঢ়ি শব্দ, তো আমরা লিখতে পারি রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন, এরপর কি? যোগরূঢ় শব্দ। কি শব্দ বলেন? যোগরূঢ় শব্দ। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখেন তো আমরা একটু দেখি। তাহলে অর্থ অনুসারে শব্দ আমাদের
তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ। 1 যৌগিক শব্দ, 2 রূঢ় শব্দ, 3 যুগরূঢ় শব্দ। ওকে ফাইন। এখন আসেন আমরা একটু এই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব যৌগিক শব্দ। তো একটু ভালো করে খেয়াল করেন, যৌগিক শব্দ কি? মনে রাখবেন যেই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক, অর্থাৎ যেই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। এটার মানে কি? অর্থাৎ একটা শব্দের যেভাবে উৎপন্ন হয় সে উৎপন্ন একটা অর্থ থাকে, আর শব্দটা প্রচলিত একটা অর্থ থাকে, দুটো অর্থ একই হবে। যেমন আসেন গায়ক। আচ্ছা দেখেন তো এই গায়ক শব্দ এটার মানে কি? মানে যে গান করে। এখন এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গই যোগ অক। এখন দেখেন এই গই মানে হচ্ছে গান, অক মানে হচ্ছে করে, অক প্রত্যয় দ্বারা বুঝায় যে করে। তাহলে দেখেন এখানে গই যোগ অক এটা দ্বারাও বোঝাচ্ছে যে গান করে, আবার গায়ক মানে কি? যে গান করে। তাহলে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। আচ্ছা এরকম আর কি হতে পারে? ধরেন আমি লিখলাম গোলাপি। এখন ভালো করে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে গোলাপি, তো গোলাপি মানে কি? মানে গোলাপ থেকে যেটা উৎপন্ন সেটাকে বলে সেটা হচ্ছে গোলাপি। এখন দেখেন এই যে এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাই কি? গোলাপ যোগ দীর্ঘই বা ই, গোলাপি। ঠিক আছে, এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এখন গোলাপ যোগ রস্বই। এখন দেখেন এখানে গোলাপি, দেখেন তো এই গোলাপ যোগ ই দ্বারা যেটা গোলাপিকে বোঝাচ্ছে, আবার এখানে দেখেন এই গোলাপি দ্বারাও কি বোঝাচ্ছে বলেন? গোলাপিকে বোঝাচ্ছে। ধরেন আমি লিখলাম কর্তব্য। এখন খেয়াল করে দেখেন তো কর্তব্য মানে কি? যা করা উচিত। এখন এটার ব্যুৎপত্তিগত অর্থ কি? ক্রিযোগতব্য। এই ক্রিযোগতব্য থেকে এটা কর্তব্য হয়েছে। এখন দেখেন কি মানে করা, তব্য মানে উচিত। দেখেন ক্রিযোগতব্য এটা মানেও কিন্তু করা উচিত, আবার কর্তব্য এটা মানেও কি? করা উচিত। তার মানে খেয়াল করে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। যেমন দেখেন আমি লিখলাম পিতৃহীন। এখন খেয়াল করে দেখেন তো এই যে পিতৃহীন, আমরা যদি এটা যদি মানে ব্যুৎপত্তিগত অর্থ যদি যাই তাহলে এটা দাঁড়াচ্ছে কি? পিতৃযোগহীন, পিতৃযোগহীন, পিতৃহীন। তাহলে দেখেন তো পিতৃযোগহীন। এখন পিতৃযোগহীন মানে কি? যার বাপ নাই। আবার এখানে পিতৃহীন মানে কি? মানে যার বাপ নাই। তার মানে যেখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই সেটাকেই বলা হয় কি? সেটা হচ্ছে আমাদের কি? যৌগিক শব্দ। হ্যাঁ, যেমন চিকা মারা। তো দেখেন চিকা মারা মানে কি? চিকা মারা মানে হচ্ছে দেওয়ালে কোনো কিছু লেখা। তো এটার ব্যুৎপত্তিগত অর্থ কি? চিকা যোগ মারা। মানে যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক সেটাকে বলা হয় সেটা হচ্ছে যৌগিক শব্দ। এখন আসেন আমরা যে এই জিনিসটা পড়বো সেটা হচ্ছে এখানে দেখেন যৌগিক শব্দ মনে রাখার কৌশল। এখান থেকে আপনি যৌগিক শব্দ মোটামুটি গুরুত্বপূর্ণ যৌগিক শব্দগুলো মনে রাখতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। সো খুবই ইম্পর্টেন্ট কথা যে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। তো এখান থেকে দেখো মিলিয়ে নাও, এই যে মধুর গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, তারপর হচ্ছে কি? দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালি, এরপর হচ্ছে কি? পাগলামি। সো এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ? এগুলো হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ? যৌগিক শব্দ। সো এখান থেকে আমাকে একটু জানাতে হবে যে আমরা কি যৌগিক শব্দের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যৌগিক শব্দের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, সো আমাকে একটু বলতে হবে যৌগিক শব্দ ক্লিয়ার কিনা। ওকে ফাইন। এইবার আসি আমরা একটু যৌগিক শব্দের পরে আমরা একটু পড়বো রূঢ় শব্দ। এই রূঢ় শব্দের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে রূঢ়, বা এটাকে রূঢ়ি শব্দ বলা হয়ে থাকে। তো যেটা রূঢ় সেটাই কিন্তু রূঢ়ি শব্দ। সো রূঢ় বা রূঢ়ি শব্দ। ওকে, আচ্ছা এখন আমরা একটু খেয়াল করে দেখি রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে আসলে কি বোঝায়। এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা একটু খেয়াল করে দেখি রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে আসলে কি বোঝায়। মনে রাখবেন আমরা দেখেছি যৌগিক শব্দ এবং এই টপিকের পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, এই টপিকের পিডিএফ সবগুলো পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। পিন পোস্টে যাবেন, পিন পোস্টে গেলে দেখবেন যে পিডিএফ আছে। হ্যাঁ, ওকে আচ্ছা এখন আসেন রূঢ় বা রূঢ়ি শব্দ কি। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে শুনেন। দেখেন যৌগিক শব্দের ক্ষেত্রে আমরা পড়েছি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক, কিন্তু রূঢ় বা রূঢ়ি শব্দের ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। তাহলে এখানে রূঢ় বা রূঢ়ি শব্দের ক্ষেত্রে পার্থক্যটা কি? যে এখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। তাহলে যৌগিক শব্দ আর রূঢ় শব্দের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? যৌগিক শব্দে একই হবে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হবে, আর আমাদের রূঢ় বা রূঢ়ি শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হবে। সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আলাদা হবে। ওকে আচ্ছা এখন আসেন আমরা একটু দেখি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। সো আসেন ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন, ভালো করে একটু বুঝেন, বুঝে বুঝে পড়েন। আমার মনে হয় যে আপনাদের জন্য মানে ভালো হবে, বুঝে বুঝে পড়েন। যেমন আসেন হস্তি। আচ্ছা এখন হস্তি মানে কি বলেন তো? হস্তি মানে হচ্ছে হাতি। হস্তি মানে কি কথা বলেন? হস্তি মানে হাতি। হস্তি মানে কি বলেন? হস্তি মানে হাতি। এখন ভালো করে দেখেন তো হস্তির ব্যুৎপত্তিগত অর্থ কি?
হস্ত যোগ ইন, হস্ত যোগ ইন ইজ ইকুয়াল হস্তি। এখন ভালো করে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে হস্ত, হস্ত মানে কি বলেন? হাত। হস্ত মানে কি? হাত। ভাই যৌগিক শব্দ কি এই কয়টাই? আরও আছে, হাজার হাজার যৌগিক শব্দ আছে, পরীক্ষাতে সাধারণত এগুলো আসে। এখন দেখেন হস্ত মানে হাত, ইন মানে আছে, তার মানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যার হাত আছে। এখন হাত তো আমারও আছে, আপনারও আছে, তাই বলি কি আমরা হস্তি? না। তার মানে দেখেন ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা। ধরেন আমি লিখলাম গবেষণা, এখন খেয়াল করে দেখেন তো এই গবেষণা এটার মানে কি? এটার মানে হচ্ছে গবেষণা বলতে আসলে কি বোঝায় একটু ভালো করে খেয়াল করে দেখেন। গবেষণা মানে হচ্ছে কি? অনুসন্ধান করা। এখন এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাই? গো যোগ এসোনা। এখন গো মানে কি বলেন তো? গো মানে হচ্ছে গরু, এসোনা মানে হচ্ছে খোঁজা। এখন খেয়াল করে দেখেন এই গবেষণা মানে কি বলেন তো? গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। এখন গবেষণা মানে কি দাঁড়াচ্ছে? গবেষণা মানে দাঁড়াচ্ছে গরু খোঁজা। গো মানে গরু, এসোনা মানে খোঁজা। তাহলে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। ধরেন আমি লিখলাম মাংস, এখন মাংস বলতে কি বুঝায় বলেন? গোশত। এখন দেখেন এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে মা যোগ অংশ ইজুকাল মাংস। এখন মা যোগ অংশ এটার মানে কি? মায়ের অংশ। এখন মায়ের অংশকে কি আমরা কি গরু বলি? না। দেখেন মায়ের অংশকে বুঝাচ্ছে, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মায়ের অংশ, আর মাংস মানে তো বুঝে নি আমরা, গোশতকে বুঝিয়ে থাকি। তার মানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। যেমন আসেন ধরেন আমি লিখলাম প্রবীণ, এখন প্রবীণ এখানে আপনি খেয়াল করে দেখেন তো এটা বিশ্লেষণ করলে পাই প্র যোগ বিন। এখন প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, খুব ভালো, তো বিন মানে কি? বিন মানে হচ্ছে বিনা বাজানো। তাহলে দেখেন এইটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে যে বিনা বাজাতে পারে তাকে বলা হয় সে হচ্ছে প্রবীণ, প্রকৃষ্ট রূপে খুব ভালোভাবে যে বিনা বাজায়। কিন্তু এই প্রবীণ মানে কি বলেন তো? এই প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ, এই প্রবীণ মানে কি? বৃদ্ধ। তাহলে আশা করি যে জিনিসটা মোটামুটি আমাদের ক্লিয়ার, যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এখন আসেন আমরা একটু দেখি, এখানে খেয়াল করে দেখেন রূঢ় শব্দ মনে রাখার কৌশল। এখানে কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ রূঢ় শব্দ দেওয়া আছে, যেমন তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখাল প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। তো এখানে দেখেন এই যে তৈল ভাজা সন্দেশ গবেষণা রাখাল, এরপর হচ্ছে কি প্রবীণ, এরপর হচ্ছে শ্বশুর, এরপর হচ্ছে পাঞ্জাবি, হস্তি, দারুণ, বাঁশি, হরিণ, মণ্ডপ। সো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের রূঢ় শব্দ। এগুলো কি শব্দ? রূঢ় শব্দ। ওকে, সো এখান থেকে আপনারা টেকনিক দিয়ে রূঢ় শব্দগুলো মনে রাখতে পারেন। আমি কনসেপ্ট বুঝিয়ে দিলাম, দেন টেকনিক বুঝিয়ে দিলাম। সো আই হোপ রূঢ় শব্দ নিয়ে আমাদের আর কার কোনো ধরনের কোনো প্রবলেম নাই। সো আমাকে একটু বলেন যে আপনাদের রূঢ় শব্দের কনসেপ্টটা পরিষ্কার কিনা দ্রুত। সো আই হোপ যে আমাদের মোটামুটি রূঢ় শব্দ ক্লিয়ার। এরপর আসেন সর্বশেষ আমরা অর্থ অনুসারে শব্দের 3 প্রকারের শেষ প্রকার যেটা, সেটা কি? সেটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। সো আমরা এখন একটু আলোচনা করব যোগ রূঢ় শব্দ নিয়ে। খুবই ইম্পর্টেন্ট কথা যে যোগ রূঢ় শব্দ নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন খেয়াল করে দেখেন, এরপর খেয়াল করে দেখি আমরা একটু দেখি যে যোগ রূঢ় শব্দ কি। যোগ রূঢ় শব্দ হচ্ছে যেখানে এটাও রূঢ় শব্দের মতো সেম, এখানেও ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া যদি আপনি বলতেছেন যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা, তাহলে ভাই রূঢ় শব্দের সাথে যোগ রূঢ় শব্দের পার্থক্যটা কি? খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে খেয়াল করেন। যে প্রশ্ন হচ্ছে ভাইয়া রূঢ় শব্দ আর যোগ রূঢ় শব্দ তো আপনি বলছেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, তাহলে ভাই পার্থক্য কি? পার্থক্য এক জায়গাতে, যে যোগ রূঢ় শব্দ এটা কেবল সমাস সাধিত, অর্থাৎ এর আগে আমরা যতগুলো পড়ছি আপনি খেয়াল করে দেখেন প্রবীণ প্রযোগবিন উপসর্গ সাধিত, হস্তি হস্তযোগীন প্রত্যয় সাধিত শব্দ, গবেষণা গোযোগেষণা সন্ধি সাধিত শব্দ, মাংস মাযোগ অংশ সন্ধি সাধিত শব্দ। কিন্তু দেখেন কোনোটাই কিন্তু এই রূঢ় শব্দের ভিতরে সমাস সাধিত ছিল না। একমাত্র সমাস সাধিত হলে সেটা যোগ রূঢ় শব্দ হবে। তাহলে যোগ রূঢ় শব্দের কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হবে, আর নাম্বার 2 হচ্ছে এটা অবশ্যই এটা সমাস সাধিত হতে হবে। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হলে সেটা যে যোগ রূঢ় শব্দ হবে এমন না, সেটা সমাস সাধিত হলে পরেই সেটা কি হবে? যোগ রূঢ় শব্দ হবে। ওকে ফাইন, এবার আসেন আমরা একটু দেখি। যেমন ফার্স্ট অফ অল আমি লিখলাম পঙ্কজ। এখন খেয়াল করে দেখেন এই যে পঙ্কজ, এই পঙ্কজ এখানে আপনি যদি ভালো করে বুঝেন দেখেন তো এটা আপনি সমাসের ক্ষেত্রে পড়ছেন না? কথা বলেন, পড়েন নাই? অবশ্যই পড়ছেন। সমাসের ক্ষেত্রে পড়েন নাই যে পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। এখন দেখেন এটা সমাস সাধিত শব্দ। আবার দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মানে মিল নাই। যেমন আপনি খেয়াল করে দেখেন পঙ্ক যোগ ঝ পঙ্কজ। এখন দেখেন মানে এটার ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে? যে পঙ্কে জন্মে। যে আপনি ভালো করে খেয়াল করে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পঙ্ক যোগ ঝ, ঝ মানে হচ্ছে জন্মে। এখন ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে যে পঙ্কে জন্মে যায়। এখন পঙ্কে তো ভাই কাদা শাপলা ফুলে জন্মে, তাই বলে কি শাপলা ফুলে কি আপনি কি পঙ্কজ বলেন? না।
তার মানে দেখেন এই যে পঙ্কজটা আছে, এটা আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, এবং এটা অবশ্যই এটা সমাজ সাধিত শব্দ। যেমন আসেন আপনি মহাযাত্রা, এখন মহাযাত্রা এখানে খেয়াল করে দেখেন সমাজ সাধিত শব্দ। এখন মহাযাত্রা বলে আমরা কি বুঝি, যে ধুমধাম করে যে যাত্রা সেটা, তাই না? কিন্তু দেখেন ব্যুৎপত্তিগত অর্থ মানে আপনার ইয়েটা কি দাঁড়ায়, আরেকটা অর্থ হয় না যে মহাযাত্রা মানে কি মৃত্যু, মানুষ বলে না মহাযাত্রা তার মানে কি মৃত্যু, বুঝতে পেরেছেন? এরপর খেয়াল করে দেখেন আমি লিখলাম বলদ, এখন বলদ এটা কিন্তু সমাজ সাধিত শব্দ। এখন বলদ মানে কি, বল দেয় যে। এখন দেখেন ধরেন আমি এরকম একটা বল দিলাম, কোনো জিনিসকে আমি ধাক্কা দিলাম, তাই বলে আমি তো বল দিলাম তাই বলে কি আমি কি বলদ হয়ে গেলাম? না ভাই, বলদ বলতে আমরা নির্দিষ্ট একটা প্রাণীকে বুঝি। তার মানে খেয়াল করে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যেখানে দেখা যাচ্ছে যে আলাদা, এবং সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই সমাজ সাধিত শব্দ হবে। তাহলে পরেই সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যুগরূঢ় শব্দ। যেমন আরও হতে পারে, যেমন আমি লিখলাম জলদ, এখন দেখেন জলদ মানে কি, ফার্স্ট অফ অল জলদ মানে হচ্ছে জল দেয় যে, এখন এইটা হচ্ছে একটা অর্থ, জল দেয় যে। এখন মনে করেন একটা ওই যে কল, ওই যে পানির এগুলো তো জল দেয়, তাই বলে এগুলো কি জলদ বলে না। এটার আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি ব্যবহারিক অর্থ হচ্ছে জলদ বলতে আমরা বুঝে থাকি মেঘকে। তার মানে যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা সেগুলোকে, এবং সমাজ সাধিত শব্দ সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে যুগরূঢ় শব্দ। এইবার আমাকে একটু বলেন তো যুগরূঢ় শব্দটা কি ক্লিয়ার? এবার আসেন এখানে যুগরূঢ় শব্দ মনে রাখার কয়েকটা যুগরূঢ় শব্দ দেওয়া আছে, যে রাজপুত পঙ্কজ সরজ তোলার উদ্দেশ্যে জলদি যাওয়ার জন্য মহাযাত্রার আয়োজন করলো। তো এখানে দেখেন এই যে রাজপুত, পঙ্কজ, সরজ, জলদি, মহাযাত্রা, এই পাঁচটা ইম্পর্টেন্ট শব্দ এখান থেকে মনে রাখতে পারেন যেগুলো যুগরূঢ় শব্দ। ওকে, আচ্ছা এরপর আসেন আমরা একটু দেখি, এইখান থেকে একটু সলভ করেন প্রশ্নগুলো, যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে যে অর্থগত দিক থেকে হরিণ এটি কোন ধরনের শব্দ। আচ্ছা আমরা কয়েকটা জিনিস আপনাকে দেখাই, এটা সলভ করেন দেখি পারেন কিনা। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, যে গবেষণা কি ধরনের শব্দ, বলেন গবেষণা। সবগুলো আসলে সলভ করাতে গেলে সময় লাগবে, আমি দুই একটা আপনাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। বলেন গবেষণা এটা কি যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ, মৌলিক শব্দ, দ্রুত বলেন। গুড, এটা কি হবে বলেন তো? বি হবে, রূঢ়ি শব্দ। ঠিক আছে, কারণ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। আচ্ছা এইবার এটা সলভ করেন যে যৌগিক শব্দ কোনটি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন, দেখি পারেন কিনা। প্রশ্নে বলা হচ্ছে যৌগিক শব্দ কোনটা, বলেন যৌগিক শব্দ কোনটা। তার মানে যৌগিক শব্দের কনসেপ্টটা কি, যেখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং যেখানে ব্যবহারিক অর্থ একসাথে থাকবে। যেখানে কি থাকবে বলেন, ব্যুৎপত্তিগত অর্থ এবং যেখানে ব্যবহারিক অর্থ একই থাকবে। এখন দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই আছে কোনটাতে? সো এইটার সঠিক উত্তর কি বলেন তো? এটা সঠিক উত্তর হচ্ছে গায়ক। এটা আমরা একদম প্রথমেই সলভ করেছি, তার মানে এটা সঠিক উত্তর গায়ক। এইবার আসেন এটা সলভ করেন যে যুগরূঢ় শব্দ কোনটা। যুগরূঢ় শব্দ বলেছি যে অবশ্যই এটা সমাজ সাধিত হবে। এখন দেখেন এখানে সমাজ সাধিত শব্দ আছে কোনটাতে, বলেন এখানে সমাজ সাধিত শব্দ আছে কোনটাতে? যুগরূঢ় শব্দ মানে সমাজ সাধিত শব্দ আছে কোনটাতে বলেন তো? গুড, কি এটা হচ্ছে জলধি। কি হবে বলেন? জলধি। ওকে ফাইন, জলধি। হ্যাঁ ওকে ফাইন। এরপর আসেন এটা সলভ করেন যে কোনটি রূঢ়ি শব্দ কোনটি। রূঢ়ি শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, এবং সেটা অবশ্যই সমাজ সাধিত হবে না। সেটা অবশ্যই কি হবে না বলেন? সমাজ সাধিত হবে না, সেটা অবশ্যই সমাজ সাধিত হবে না। গুড, এটা কি হবে বলেন তো? গুড, এটা কি হবে বলেন? কোনটি রূঢ়ি শব্দ? উত্তর হচ্ছে কি বলেন? এইটা, গবেষণা। ওকে গবেষণা, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, গবেষণা। ফাইন। এরপর আসেন আমরা এইটা একটু দেখি, সন্দেশ। তো এখন দেখেন সন্দেশ অর্থগত দিক দিয়ে কোন শ্রেণীর অন্তর্গত? মৌলিক, যৌগিক, রূঢ়ি, যুগরূঢ়, বলেন কি হবে? অর্থগত দিক থেকে জানতে চেয়েছে, এটা সলভ করেন। এখন দেখেন সন্দেশ মানে দুইটা অর্থ হতে পারে। সন্দেশ মানে মিষ্টান্ন জাতীয় যে দ্রব্য সেটাকে বলে, সেটা হচ্ছে সন্দেশ। নাম্বার 2, সন্দেশ মানে হচ্ছে খবর, প্রমাণ। তারপরে দুইটা অর্থ হতে পারে। এখন সন্দেশ এটা কিন্তু সমাজ সাধিত না, কাজে এটা যুগরূঢ় হবে না, তার মানে অবশ্যই তার উত্তর কি হবে? রূঢ় শব্দ হবে। ওকে।